সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিখ ব্রিজ যতটা সুন্দর, আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য। এখানকার মেয়েটা একটু বেশি খোলামেলা এবং সুন্দর। দবদবে ফর্সা মেয়েগুলোকে দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চারপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সিএম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে। আজকে প্রপোজ করেই ফেলবে সে। সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে। এই পরীকে সে কিছুতেই হাতছাড়া করবে না। না মানে নাই। প্রথম পরীর দেখা মিলেছিল 9 দিন আগে। আহা, আদ্রিতা যখন বাড়িতে ঢুকেছিল ঘন্টা বেজেছিল সিয়ামের মনে। ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়েই গেল। আজকে দ্বিতীয়বার ঘন্টা বেজেছে। আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এই পরীকে কোনো মতেই হাতছাড়া করবে না। রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে, তবুও ছাড়বে না। মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটিসুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির নিকট। সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে, দেখেছিলাম বাসর, খেয়েছিলাম ফুল, তুমি আমায় ভালোবেসে করে ফেলো ভুল। আমি বড্ড ভালো ছেলে, জানে গোটা দুনিয়া, তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া। হাতটা ধরিয়ে আমায় করে নাও গ্রহণ, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর। খেলবো হাডুডু, বাংবো খাট, তুমি আমার পারফরমেন্স দেখে বলবে হো মাই গড। কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গে সিয়ামের গালে একখানা থাপ্পড় মারে। মেয়েলি তুলতুলে হাতের মোলায়েম থাপ্পড়। একটু ব্যথা পায়নি সে। হাসি মুখে তাকায় মেয়েটির মুখের দিকে। রাগে পুষতে থাকা রমণীকে বলে উঠল, ওহে বাঙালি বালিকা, বুঝো না বাংলা, তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হ্যাংলা। আসলে যা ভাবছো কিছুই সঠিক নয়, আমি হচ্ছে সিএম জেন্ট। মেয়েটি বলে উঠল, স্টপ ইট, আপনার আইজাইরা কবিতা বন্ধ করুন, না হলে জুতো খুলবো আমি। সিএম দাঁড়িয়ে পড়ল। রাজু হেসে বলল, ও আপনিও বাঙালি? তাই তো বলি, সুইজারল্যান্ডের মাটিতে সাত কোথা থেকে আসলো? আসলে কি হয়েছে? মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিএম কপাল কুঁচকে ফেলে। আরে আরে, চলে যাচ্ছ কেন? দাঁড়াও শোনা, নাম্বারটা দিয়ে যাও, না হলে বাসার অ্যাড্রেস। এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না যান। শীতের সময় কম্বলে শীত কমে না, অন্তত গরমকাল না আসা পর্যন্ত থেকে যাও। ওগো জানে মন। সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটির কানে ঢোকে না। সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর। হতাশার নিঃশ্বাস ফেলে সিয়াম। যা শালা, চলে গেল। সিয়াম মাহমুদকে রিজেক্ট করলো? ব্যাপার না, জীবনে চলার পথে দুই একজন রিজেক্ট করতেই পারে, তার জন্য কি হাল ছেড়ে দিব? বরং ফুল স্পিরিটে লেগে পড়ব। একজন না একজন তো পড়বেই, হাত বা চোখ না থাকলেও চলবে, শুধু কোনো রকমে একটা মেয়ে হলেই হবে। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতাদের দিকে চলে যায়। আবরার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে আদ্রিতার দিকে। কাসুমাসু আদ্রি ভয়ে সিটিয়ে যাচ্ছে মুহূর্তে। আসিফের পিছন থেকে একটু একটু উকি দিয়ে দেখছে। লোকটা যে হাতি, আবার আসিফ আদনান কেনা দুগা বসিয়ে দেয়। শুকনো ডোক গিলল আদ্রিতা। আহাত বলে উঠল, আবু, এই শালা আদুর সাথে ফার্স্ট ডেট করতে আসছে। আদ্রিতা ব্রু কুচকে ফেলল। আদু আর আবুকে? সে আসিফের পিছন থেকে বেরিয়ে আসে মুহূর্তে। বুকে হাত গুজে বলে উঠল, আদু আর আবু কে ভাইয়া? পিছন থেকে বেসে আসে সিএমের কবিতা। আবু আদু দুইজন লাভ ব্রাইট কাপল, তাদের চক করে সিয়াম আহা হয়ে যাচ্ছে চাপল। জীবন। আবরার বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, স্টপ ইট সিয়াম। সিয়াম মুহূর্তেই ঠোঁটে আঙ্গুল ঠেকালো, যেন কেয়ামত হয়ে গেল সে আর কোনো কথা বলবে না। আসিফ বলে উঠল, আবরার ভাইয়া, আপনাকে আমি চিনি, ফেসবুকে ফলো করি। আবরা দুফায় এগিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায়, বা হাত তুলে রাখে আসিফের কাঁধে। শান্ত স্বরে বলল, শি ইজ মাই প্রপার্টি, দূরে থাকো তার থেকে, না হলে বাঁচতে পারবে না। পরপরই কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। আসিফের পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায়। ভাইয়া, ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে। আবরার দুই ব্রু আড়াআড়িভাবে কুচকে তাকায় আসিফের দিকে। সে ফের বলে ওঠে, আমরা অতি দ্রুতই আপনাদের জানাতে চাচ্ছিলাম বিয়ের বিষয়টা। আদ্রিতা গর্জে ওঠে আবরার। হাত উঁচু করে বলল, ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। আই শিওর। আদ্রিতা পুনরায় ভয়ে সিটিয়ে ওঠে। আসিফের পানে এগোতে নিলেই আবরা তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে। সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে। আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে, মুসলমানি হয়েছে তোর? আসিফ ঠিক বুঝতে পারে না। বুঝতে পারিনি। আরে গাদার বাচ্চা গরু, কাটিং ফিটিং হয়েছে তোর? সুন্নতে খাত না, না হলে করে নিবে। কাটা বড়ই জরুরি। আর নতুন একটা মেয়ে খুঁজে নিস। আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফিটিংয়ের জিনিসখানা একদম পুরোটা কেটে দিবে। গট ইট? সিয়াম ফলো মি।
বলে শার্টের বুতামে লেগে থাকা চশমা তুলে চোখে পড়ে নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। সিয়াম আসিফের গালে টুক করে একখানা চুমু খায়। তারপর দুগাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলল, আমার সোনামনার টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি। চুমু খেয়ে হয়ে যাও ট্রমা, তোমায় আমি ডাকবো ও মাইশিলা। আসিফ দীর্ঘশ্বাস ফেলল। সিএমএমে চলে যাওয়া দেখে পরপরই শুকনো ডিগ গেলে বিড়বিড় করে বলল, এ মানুষ নাকি কবিতার দর্শক? সহজ সরল কবিতাটাকে পুরোটাই দর্শন করে দিচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে, যেন যখন তখন খাদে চলে যাবে। আবরারের মুখশ্রী ভীষণ গম্ভীর, যেন এক্ষুনি অসহায় কিউট আদ্রিতাকে টুপ করে খেয়ে নিবে। বিরক্তিকর লোক। আদ্রিতা খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বাঘকে, পরপরই প্রচণ্ড রাগী স্বরে বলে উঠল, কি প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আমি আপনার? মুহূর্তেই গাড়ি থেমে যায়। আদ্রিতা শুকনো ডোক গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে। রাত বাড়ছে, চারিপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি কেন আলো জ্বলে না? কোলাহলে ভরপুর থাকে না, হই হুল্লোড়ের মতো মেতে ওঠে না। এই তো এখন রাস্তায় একটাও জনমানবের দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টে জ্বলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দু একটা বাড়ি চোখে পড়ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সাড়া শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সেই আলোতে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, ছোট ছোট দাড়ির আড়ালে লুকোনো শক্ত সোয়াল আদ্রিতার নজর এড়ায় না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আরও একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার, বা চোখের নিচে আছড়ে দাগ, যেন কেউ খামচি দিয়েছে। এ বাক্যেও কেউ খামচি দেওয়ার সাহস পেয়েছে? এটা তো অসম্ভব। আবার গোলাপি অদরের কোনায় কিঞ্চিত শুকনো রক্তের দেখা মিলেছে। দূর থেকে মনে হচ্ছে বাদামের চোগা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে সেটা রক্তের দাগ। মানে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথাও থেকে আঘাত পেয়েছে। আদ্রিতার বাম হাতখানা গালে চলে যায়, একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে, ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দুহাতের পেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছেড়ে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটা লাল রং মেখে আছে, সেখানেও আঘাত পেয়েছে কি? আদ্রিতা বেঞ্চি কাটে, আবরারের থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি আর ভালো মানুষ? এখন যদি আদ্রিতা নরম স্বরে বলল, ভাইয়া আঘাত ফেলেন কি করে, আবরার তাসনিন টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতার নরম তুলতুলে গালে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা। গাড়ি কেন থামালেন? বাড়ি যাব না? আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টারিং থেকে হাত সরিয়ে সিটে গা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলল, না। স্পষ্ট জবাব। তবে আদ্রিতার পছন্দ হয় না। বাড়ি যাবে না? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবে বসে থাকবে? কি করে? মা চিন্তা করবে। আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবরার তাসনিন চোখ খুলল, গাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার মুখের দিকে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, পাকিং ইমোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় কি মনে ছিল না? আদ্রিতা চুপসে যায়, সোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ডোক চেপে গলা ভিজায়, আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানি লাগবে, ইটস নর্মাল। অ্যানি পিছনের সিটে দিব্যি ঘুমাচ্ছে, যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সে। ঘুম ব্যতীত তার কোনো কাজই নেই যেন। আদ্রিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন, এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না। তার জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, আমি আসিফ আদনানকে ভালো। বাকিটা শেষ করার আগে আবরার বলে উঠল, আই নো দ্যাট। নতুন কিছু বলো। আদ্রিতা যেন সুযোগই পেল, তাকে বিয়ে করতে চাই। আবরার পুনরায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, আঁখি পল্লব বন্ধ করে ফেলে। সেভাবেই জবাব দেয়, ওকে, তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করিও বিয়ে। আদ্রিতা কথার বাজে লুকানো রহস্য খুঁজতে ব্যর্থ হয়, তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসনিন রাজি হয়ে গিয়েছে। এবার আসিফ এবং তার বিয়েতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি, উত্তেজনায় চেপে ধরে আবরারের হাত। শক্তপোক্ত পুরুষালী হাতের বাজে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখের পানে তাকিয়ে হাসি মুখে বলল, ধন্যবাদ ভাইয়া। আপনি জানেন না আমি। বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা। তার আগে আবরার গাড়ির স্টারিং ঘুরিয়ে বন্ধ গাড়িটিতে চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেড়ে নিয়ে যায় নিজের গাড়িখানা। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে। ভয়ে সিটিয়ে যায়, কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চায়, তবে পারে না।
হাত বাড়িয়ে পেছনের সিটে থাকে অ্যানিকে কোলে তুলে নেয়। বুকের মধ্যে জাপটে জড়িয়ে আঁখি পল্লব বন্ধ করে ফেলল। আর তখনই বিকট একটা শব্দ হয়। মৃদুস্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা। অস্বাভাবিকভাবে কাঁপছে তার হাত পা। কেটে যায় কিছু মুহূর্ত। ফিটফিট করে চোখ খুলে আদ্রিতা। প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে নেয় আরামসে বেয়ার খাচ্ছে। তারপর তাকায় রাস্তার দিকে। ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চড়ে গিয়েছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গোঙানো শব্দ পাওয়া যাচ্ছে। কেউ যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। বাসার তাগিদে শব্দ বের করছে মুখ দিয়ে। আদ্রিতা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে। না, কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? ওদের হাসপাতালে নেওয়া দরকার। আদ্রিতার আঁখি পল্লব টলমল করছে, যেন এক্ষুনি দুগাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে। গোলাপি অদরজোড়া কাঁপছে। বিয়ারের বোতলে শেষবার চুমুক দেয় আবরার। ডকডক করে গিলে শেষ করে ফেলে গোটা বোতলের পানি। তারপর জানালা দিয়ে ডিল ছুঁড়ে ফেলে দেয় বাহিরে। একদম সে ট্যাক্সির রক্তাক্ত হাতের উপর গিয়ে পড়ে বোতলটা। ব্যথা পেল বোধ হয়। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ। হন্তদন্ত আদ্রিতা গোটা ব্যাপারখানা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রি একটু পেছানোর চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না। আবরার ব্রু কুঁচকে ফেলে। ব্যাস, আদ্রিতা একটু এগিয়ে যায়। আবরার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। মায়াভরা নয়ন জোড়া আবরারের নয়নে রাখে এবং বলল, ওরা ব্যথা পেয়েছে। আবরার নিজের হাতখানা আদ্রিতার অদরে নিয়ে আসে। বুড়ো আঙ্গুল দ্বারা নরম উষ্টে হাত বুলিয়ে হাসকি স্বরে বলে উঠল, ঠোঁট কাঁপাচ্ছ কেন? আদ্রিতা আবরারের হাতখানা সরিয়ে দেয়। মাথা নিচু করে বলল, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনা আপনি। বাকিটা শেষ করার আগেই আবরার নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলল, নিজের সর্বনাশ ডেকে আনলে। আবরার তাসনিন বড্ড বেপরোয়া। আশ্চর্য, সিট বেল্ট কেন খুলছেন? তোমার ঠোঁট কাঁপা থামাবো তাই? নিজের উষ্টের উপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা। অ্যাকচুয়ালি কি হলো তার সাথে? জাস্ট 1 সেকেন্ড। তার মধ্যে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবরার তাসনিন জ্বরের বেগে এসে চুমু খায় আদ্রিতার উষ্ঠের বাজে এবং পরপরই নিজের সিটে গা এলিয়ে দেয়। বড়ই ক্লান্ত যেন সে। কেটে যায় কিছু মুহূর্ত। রাত বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ। ইতিমধ্যে ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে চারিপাশ। গাড়ির জানালা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আদ্রিতা শুকনো ডোক গিলে এখনো বেজা বেজা অনুভব করছে উষ্ঠের বাজায়। গালে বিচ্ছে লোকটার খোসা খোসা দাড়ি। আদ্রিতার স্ট্রেচু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্ত স্বরে বলল, শ্বাস টানো ইডিয়েট, খেয়ে ফেলিনি তোমায়। আদ্রিতা শ্বাস টানে। এতক্ষণে যেন নিঃশ্বাস আটকে বসেছিল। নত মাথা উঁচু করে তাকায় আবরারের মুখের পানে। তাতেই যেন জটকা খেল আদ্রিতা। বুক কেঁপে ওঠে পুনরায়। আবরার তাসনিন এখনও তাকিয়ে আছে আদ্রিতার অদর পানে, যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজ আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না। আদ্রিতা শুকনো ডোক গিলে বাঁকা নয়নে আবরার তাসনিমের অদর দেখে নেয়। ঘনকালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অদর জোড়া, বড়ই আকর্ষণীয়। কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি এটা। বলতে বলতে থেমে যায়। গলা কেঁপে ওঠে। কান দুটো গরম হয়ে উঠেছে। তলপেটে মোচড় দিচ্ছে। আবরার সময় নেই। দৃষ্টি সরাই। পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের বাজে পুড়ে নেয়। গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে জ্বালিয়ে দেয় সিগারেট। গাড়ির জানালা খুলে বেশ আয়েশ করে সিগারেটের স্বাদ নিতে থাকে। আদ্রিতা গোটা বিষয় লক্ষ্য করে। সিগারেটের স্মেল সহ্য হয় না তার। মুহূর্তে বমি চলে আসে। ওড়না দ্বারা নাক চেপে ধরে। এ মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার্স শিখাতে। বাজে লোক একটা। আপনি আমার ভাই, এটা ঠিক হলো না। কি করছেন এসব? আপন আবরার বোধ হয় বিরক্তই হলো। ফোঁস করে শ্বাস টেনে সিগারেট ফেলে দেয় শূন্যে এবং দাঁতে দাঁত চেপে বলল, হাজব্যান্ড, আই অ্যাম ইউর লাইফ পার্টনার অ্যান্ড ইটস ট্রুথ। আদ্রিতা যেন শুনতে পেল কি বা বুঝতে পারল কি, তার নয়ন জোড়া দূরের ওই ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত। আচমকায় নজর জোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের। তাদের মধ্যে আসিফ আদনানও ছিল। সত্যি কি তাই? আসিফ যে রঙের শার্ট পরেছিল, একই শার্ট। হাতে যে গড়ি ছিল, আঘাতপ্রাপ্ত হাতেও সে সেম গড়ি। রক্তে রঙিন হয়ে গেলেও আদ্রিতা চিনতে অসুবিধা হয় না। বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। কপাল বেয়ে রক্ত ঝরছে। আদ্রিতা চমকালো। বয়ার্তক স্বরে বলে উঠল, আসিফ আদনান। আবরার হামি তোলে। গাড়ির কাজ তুলে দেয়। স্টারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলল,
ফার্স্ট কিস অলওয়েজ স্পেশাল ডেতেই করা উচিত। অ্যাম আই রাইট মাই সো কোল্ড বোন? আদ্রিতা জবাব দিতে পারে না, মাথা ঘুরছে তার। মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য, কানে বাজছে আসিফ আদনান। গাড়ি কিছুটা দূরে যেতে হুঁশ ফিরে আদ্রিতার, ফুপিয়ে কেঁদে উঠে বলল, আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে, ভাইয়া আমাকে নিয়ে চলুন তার কাছে। আবরার যেন শুনল না, পশ্চাৎ সোয়াল শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তারপর হাজারবার একই বাক্য আওড়িয়েছে আদ্রিতা, তবে আবরার তাসনিম জবাবই দেয়নি কোনো। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে 12টা বেজে গিয়েছে। তারিখ পাল্টেছে আর নতুন বারের সূচনা ঘটেছে। 12টার আগে ছিল সোমবার, 12টার পরে হলো মঙ্গলবার। ঠিক সে মুহূর্তেই তাসনিম বিলার সামনে গাড়ি থামে। গাড়ি পার্ক করে আবরার বিনা বাক্যে নেমে পরে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভিতরে। আদ্রিতা অ্যানিকে কোলে তুলে নিয়ে আবরারের পেছন পেছন দৌড়ে যায়। একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে। দরজার সামনে উপস্থিত সিয়ামকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে। আবরার সিয়ামের মাথায় সাটি মেরে ভিতরে ঢুকে পড়ল। সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায়, খেলাম সাটি দিল কে? আবরার চাচা ছাড়া আবার কে? খালি মারে খায় না চুমু। আরে বেটা সিয়াম, তুই কি মেয়ে না নাকি শালা তার নাম সুমু? কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে যায়। সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায়, কাঁদো কাঁদো স্বরে বলল, মা প্লিজ, আমার নিরীহ নিষ্পাপ হাত ছোবে না, আব্বা তাহলে ভেঙে দিবে। আদ্রিতা বিরক্ত গলায় বলল, কে আপনার আব্বা? সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর বলে, দেখতে সুন্দর সুন্দর, তবে ভালোবাসায় ডাব্বা, সে আর কেউ নয়, আমার আবরার আব্বা। ফোঁস করে শ্বাস টানে আদ্রিতা, করুণ স্বরে বলল, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। করেনি তো, ওই হাবলু কি গাড়ি চালাতে পারে না? কি যে অ্যাক্সিডেন্ট করবে? কি যে বলো না তুমি মা, অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা, তার চারখানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? ডাকবো আব্বাকে, বলবো প্রমাণ দিতে? আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলল, আল্লাহর ওয়াস্তে একটু চুপ করবেন, শুনবেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি তো। আমি কি কালা নাকি? সব শুনতে পাই। কবিতার বাসায় বোঝাবো? শুনতে পাই সব, আমি কান নয়, কালা নয়। ভালোবাসার লাল গোলাপ দিবে আব্বা, তোমায় গান গাইবে লালালা। আদ্রিতা নিজের কপালে দুটো থাপ্পড় মারে, তারপর ঝাঁঝালো স্বরে বলল, আব্বার সামস চুপ করবাল। আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে। আদ্রিতাকে থামিয়ে দিয়ে সিয়াম বলল, হাবলু আসিফ ঠিক আছে, আমি তাকে নিজে বাসায় পৌঁছে দিয়ে এসেছি। বিশ্বাস হলো না আদ্রিতার ঠিক, কেননা সে নিজের চোখে দেখেছে আসিফের রক্তাক্ত হাত। সিয়াম বোধহয় বুঝলো আদ্রিতার মনের কথা, তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকে গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায়। এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার। একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল, আমার মিষ্টি ভাইয়া। আদ্রিতা চলে যায় বাড়ির ভিতর। অসহায় সিয়াম নিজের গালে হাত বুলাতে বুলাতে করুণ স্বরে আওড়ালো, খাবো মায়ের কাটবে গাল, কেন দিলাম আমি আম্মার তালে তাল। আমার আব্বা ভয়ঙ্কর সাইকো, এবার আমাকে বানিয়ে দিবে কাইকো কাইকো। ড্রয়িং রুমে এখনও বসে আছে আতিয়া বেগম। ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই, গুম হবে কেন তার? কখনোই না। আবরার প্রথমে আসে, কোনো কথা না বলে নিজের কক্ষে চলে যায়। পেছনে আসে আদ্রিতা। আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আবরারের নামে হাজারখানা নালিশ করে। আতিয়া দীর্ঘশ্বাস ফেলল। আদ্রিতার কপালে চুমু দিয়ে বলল, আম্মু, আবরারের থেকে দূরে থাকবে, তার আশেপাশে যাবে না, ঠিক আছে? আদ্রিতা মাথা নেড়ে সায় দিল, আমার সোনা মা, এবার ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাব আমরা। আজকের সকালটা বেশ সুন্দর, মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার, কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে। কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের গু মরে যায়। আজকেও যেন তাই হয়েছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কক্ষ ছেড়েছে। গতকাল মা নুপুর দিয়েছে আদ্রিতা, জুনজুনিওয়ালা সুন্দর ডিজাইনের নুপুর। সেটা পায়ে দিয়েছে আদ্রিতা। মেরুন রঙের টপস আর সাদা রঙের স্কার্ট, গলায় ঝুলিয়েছে সাদা ওড়না, ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে নেই। লম্বা চুলগুলো হাত খোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। জম্পেশ একটা নাস্তার আইটেম বানাবে আজকে। অ্যানি আদ্রিতার পেছন পেছন হাসছে অলস ভঙ্গিমায়। আরও ঘুমাতে চায় সে, তবে খিদেও পেয়েছে। অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়বে। আদ্রিতা কিচেনে ঢুকে গরম পানি করে নেয়, তারপর ফ্রিজ খুলে ডিম, বেড, টমেটো, শসা, চিজ সব বের করে নেয়। ইউটিউব দেখে শিখেছে রান্নাটি। চায়ের পানিতে বুড়বুড়ি উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আবরার। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। লম্বা হাতির মতো গোটা শরীর, শুধু একটু শর্ট প্যান্ট, শুকনো ডোক গিলে আদ্রিতা।
দ্রুত পেছনে ঘুরে আবরার নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি মগে ঢেলে নেয়। তারপর তাতে ব্রিং টিয়ের একটা প্যাকেট ডুবিয়ে চলে যায়। আদ্রিতা বেংসি কাটে, ঠোঁট বাঁকিয়ে বলল, বাজে লোক একটা, ইচ্ছে করে একটা চটকনা দিয়ে বাপের নাম বুলিয়ে দিতে, হাতির বাচ্চা গরিলা। হ্যাঁ বাবা বলো, কেমন আছো, কি করছো? এসব না বলে ডিরেক্টলি হ্যাঁ বলো। মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান। মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনসান করে, তবে যখন তখন কথা বলতে পারে না। নিয়ম করে প্রতিদিনই কল করে, তবে আদ্রিতা কথা বলে না। ভালো আছে আমার আম্মা? হ্যাঁ ভালো আছি, তোমার জন্য একটা ফোন কিনেছি। লাগবে না আমার। কেন? এমনি, যখন লাগবে তখন মা কিনে দিবে। রাখছি বাবা, পরে কথা বলবো। আরিফ হাসানের কোনো কথা না শুনেই ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, যেন কোনো যুদ্ধ করে আসলো। আতিয়া বেগম কানে ফোন ধরতে আরিফ হাসান বলে ওঠে, আমি দেশে ফিরছি আগামী মাসে এবং আমি আদ্রিতাকে ফিরে চাই, আমার সাথে থাকবেও। আতিয়া মলিন হাসে, আমিও সেটাই বলছিলাম, বয়স বেড়েছে আমার, স্বামী সন্তান কেউই সাথে থাকে না। আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিত হতে পারি, আর সেই মানুষটা আপনি হলে তো কোনো কথাই নেই। আদ্রিতা ধপ করে চোখ খুলে তাকায় আতিয়া বেগমের দিকে। তাকে কি দিয়ে দেওয়া হবে? মা রাখবে না? বুক কেঁপে ওঠে আদ্রিতার। আতিয়ার পানে চেপে বসে জাপটে ধরে তাকে, যেন বোঝাচ্ছে, আমি কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো, তুমি ছাড়া আমার কেউ নেই। আমার ছেলে, আতিয়া আরিফকে থামিয়ে বলল, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না, সে কখনো মানেইনি বিয়েটা, এমনকি প্রমাণও নেই। কল কেটে দেয় আরিফ। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। মা আমাকে বিয়ে দিয়ে দিবে? বড়ই অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। কি করব বল, সারা জীবন কাছে রাখার সামর্থ্য যে নেই আমার। পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পায় না আদ্রিতা। কিভাবে বলবে, মা দিও না আমায়, আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করল। গাড়িখানা তাসিন গ্রুপ অফ কোম্পানি ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে। এই তো খানিকটা দূরে অহনার শ্বশুর বাড়ি। মা একটা কথা বলবো? বল। তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক? সে কেন বারবার বলে আই এম ইউর হাজব্যান্ড? আতিয়া ঠিক বিশ্বাস করলো না তার ছেলে এমনটা বলবে, কখনোই না। যে ছেলে বিয়েই মানে না বলে রেজিস্ট্রি পেপার ছেড়ে ফেলল, দাদার মৃত্যুতে উপস্থিত থাকলো না, মায়ের সাথে পর্যন্ত এখনও কথা বলে না, একটা বিয়েই তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল, খুশি নষ্ট করেছে। আতিয়া মনে করতে চায় না সে দুঃস্বপ্নের কথা। কোনো সম্পর্ক নেই আদ্রিতা, কে কি বললো না বললো সেই সব কানে তুলবে না তুমি। ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল, রেজিস্ট্রি পেপারেও সাইন করানো হয়েছিল, কিন্তু আবরার মানতে পারেনি তোমায়, তাই পেপার ছেড়ে ফেলেছে এবং বিদেশে চলে এসেছে। বড্ড জাজালো স্বরে বলল আতিয়া। দুবার গলাও কেঁপে ওঠে, যেন চরম কষ্টের মুহূর্তের চিত্র ফুটে উঠেছে তার চোখের পাতায়। আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখের দিকে। নয়নজোড়া সিকসিক করছে, যখন তখন গাল বেয়ে অশ্রুর বর্ষণ নামবে। চতুর আদ্রিতা সব বুঝতে পেরেছে, সেই তাহলে আসল দোষী। হৃদয়ে আকাশে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরে পড়বে। তবে আদ্রিতা কাঁদতে চাইছে না। পৃথিবীতে এতিম মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন। তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয়, দ্বিতীয় কোনো অপশন থাকে না। ভাবনার মাঝেই গাড়ি থামে। সাদা এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটার পানে নজর পড়ে। আতিয়া বেগম নেমে পড়ল, ফার্স হাতে টাকা বের করে ভাড়া মিটায় এবং পিছনে ফিরে বলল, আদ্রিতা নেমে এসো, এটাই বাড়ি। আদ্রিতা নেমে পড়ে, আতিয়া বেগমের হাত ধরে বাড়ির ভিতরে এগিয়ে যায়। খুবই সিম্পল পরিবার অহনার শ্বশুর বাড়ির। শ্বশুর শাশুড়ি, ছোট দেবর আর এবং বর, এই তো, আর কেউ নেই। দুবার কলিং বেল চাপতে অহনা দরজা খুলে দেয়। কোলের ছোট্ট আহির। আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয়। ভালো মন্দ জিজ্ঞেস করলো। অহনা আদ্রিতার পানে তাকালো, জড়িয়ে ধরে বলল, আদ্রিতা ভালো আছিস বোনু? আদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বলল, ভালো আছি। মা গেছে বাপের বাড়ি, দিয়ে গেছে ঝাড়ি, ফিরবে না আর কোনো দিন, খুঁজবে নতুন শ্বশুর বাড়ি। সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা ওড়াচ্ছে। আবরার বিরক্তি ভঙ্গিমায় ফাইল কাটছে। ইতিমধ্যে কয়েকবার সেলফোনখানা তিরিং তিরিং করে বেজে চলেছে, সেদিকে খেয়াল নেই। আহাত সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতায় তাল মেলাচ্ছে। মা গো মা, ও গো মা, চলে গেলে কেন? আমি তোমার ভালো ছেলে ডুবিয়ে দিয়ে গেলে। বাকিটা শেষ হওয়ার আগে আবরার গম্ভীর স্বরে বলে উঠল, স্টপ ইউর মাউথ। সিয়াম নিজের ঠোঁটে আঙ্গুল দেয়, যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সিয়াম মাহমুদের মুখ খুলবে না। আহাত বিষয়টা ভালো লাগলো না, তাই বলে উঠল, এই সিয়াম,
অহনার নাকি একটা দেবর আছে, মেয়ে দেখলেই নাকি সে চুমু খেয়ে নেয়। বা এনি চান্স যদি আবরার তাসনিম দাঁড়িয়ে পড়ল, হাতে থাকা গোছানো ফাইলখানা শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের স্বরেই বলল, ওকে নিয়ে আয়। আবরার বলতে দেরি, কিন্তু সিএম এবং আহাদের দৌড় দিতে আর দেরি হলো না। আবরার পোষ করে শ্বাস টানে, বা হাতে কপাল চুলকাতে চুলকাতে বসে পড়ল। অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে। এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে যে আদ্রিতাকে দেখলে সিপকে দাঁড়াতে আসতে, ব্যাবলা কান্দের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসছে। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে আদ্রিতা। ফাঁকা রাস্তায় হাঁটছে, অ্যানিকে রেখে এসেছে বাড়িতে। কি যে ভুল করেছে, নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটতো। তখনই একটা জিপ এসে থামে আদ্রিতার সামনে। আদ্রিতা চমকে যায় এবং পর মুহূর্তে খুশিতে লাফিয়ে ওঠে। সিএম ভাই, আপনি এসেছেন? কি যে বোরিং ফিল হচ্ছিল। সিএম চোখে সানগ্লাস পরতে পরতে নেমে আসে গাড়ি থেকে। ভাব নিয়ে বলল, করলে স্মরণ, হলাম হাজির। আমার নাম সিএম পাজি। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আহাত বলে উঠল, আমাকে দেখলে না? ও হো, আপনাকে তো খেয়ালই করিনি। ভাইয়া চলুন, আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে একদমই ভালো লাগছে না। সিএম বলে উঠল, চলো তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি। আবরার তাসনিমের অফিসটা এত সুন্দর হবে কখনো ভাবতেই পারিনি আদ্রিতা। যেদিকে চোখ যাচ্ছে আসমানে অবস্থিত আপের মতোই সাদা, যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে। আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান। হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে আদ্রিতাকে অফিসের সৌন্দর্যের বিবরণ দিচ্ছে। আসমান সাদা, জমিন কালা, সিয়াম হচ্ছে মুক্তোর মালা, আব্বা আমার খুব বালা, আমান হচ্ছে জাতশালা, কুত্তা ভোগে দেখায় খেলা, এই অফিসটা হচ্ছে পাগলের মেলা। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আমান জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম সেই জুতো ক্যাচ ধরে জানালা দিয়ে ফেলে দেয়। এটা নিয়েও আমানের আহাজারির কোনো শেষ নেই। সেই মুহূর্তে দেখা মিলে আবরার তাসনিনের। ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এদিকেই আসছে। তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে। তাদের পরনের ড্রেস দেখে নাক কুচকায় আদ্রিতা। বিড়বিড় করে বলল, রতনে রতন চিনে, হাতি চেনে মেয়ে, চরিত্রহীন। হাসপাতালের বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে আসিফ। ডান হাত সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং সেই হাতখানা ঝুলিয়ে রাখা হয়েছে উঁচু করে। বাম পাখানার অবস্থাও বাজে, সেটিও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত। কপালে 3টে সেলাই পড়েছে, উঁচু নাকখানা থেতলে গিয়েছে। দুটো নার্স দাঁড়িয়ে আছে আসিফের দুপাশে। মূলত তারা সেন্স ফেরার অপেক্ষায় আছে। মধ্যবয়সী একটা মহিলা বসে আছে কেবিনের এক কোণায়। ভীষণ চিন্তিত সে। ইতিমধ্যে কয়েকবার নার্সদের জিজ্ঞেস করেছে সে ঠিক হবে তো। নার্সরা আশ্বাস দিয়েছে ঠিক হবে, তবুও মহিলাটির মন মানছে না। যতক্ষণ না তার বাচ্চা চোখ খুলে বলবে খালামণি আয় মুখে, ততক্ষণই চিন্তা লাঘব হবে না। ইতিমধ্যে বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে, আসিফের খোঁজ করছে। সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে ওনার। কিভাবে বলবে 2 দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান, অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। অগত্যাই ফোনখানা বন্ধ করতে যায়, তখনই পুনরায় বেজে উঠল। ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করল। ওপাশ থেকে বেশি আসে সুইজারল্যান্ডের বাসায় বলা কথাগুলো। হ্যালো, কার্তিরা ম্যাম বলছেন? মূলত ওনার নাম ছিল কাকলি বেগম। বাবা মা বড়ই শখ করে 2 বোনের নাম মিলিয়ে রেখেছিল, কণিকা এবং কাকলি। তবে সুইজারল্যান্ডে আসার পর নিজের নাম বদলে রেখেছেন ক্যাটতিরা। কাকলি নামটা ওনার হাজব্যান্ডের ভালো লাগেনি। অগত্যাই স্বামীকে খুশি করতে নামের এই পরিবর্তন। হ্যাঁ বলছি, অ্যাকচুয়ালি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে এটি তাসিনের গাড়ির সঙ্গে। চিনেন ওনাকে নিশ্চয়ই? আমরা তদন্ত করে দেখেছি দোষটা ট্যাক্সি ড্রাইভারের ছিল। আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সেই ট্যাক্সির। এটি তাসিন এর 4 কোটি টাকার গাড়ি ভেঙে দিয়েছে। ঘাবড়ে যায় ক্যাটতিরা। আবরার তাসনিন সম্পর্কে ধারণা রয়েছে তার। বিশাল বড় বিজনেসম্যানের সাথে ভীষণ অহংকারী। কিছু বছর আগে আবরার তাসনিনের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ি ধাক্কা লেগেছিল। তাতে সেই গাড়ির ড্রাইভারকে মারতে মারতে আত্মহত্যা করে ফেলেছিল আবরার, এবং বড় অঙ্কের টাকাও জরিমানা নিয়েছিল। এটি তাসিনের ধারণা মতে ট্যাক্সি ড্রাইভার আপনার ছেলের সঙ্গে তর্ক করতে করতে ড্রাইভ করছিল। দুজনে ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। শুকনো ডোক গিলল ক্যাটতিরা। অনুনয়ের স্বরে বলল, আমার বাচ্চা কিচ্ছু করেনি। পুলিশ পুনরায় বলল, আই নো দ্যাট, বাট এটি তাসিন বুঝবে না। আমি একটা সলিউশন দিতে পারি। আপনার ছেলেকে দৌড়ো কোথাও পাঠিয়ে দিন এবং এটি তাসিনকে সরি বলুন। ক্যাটতিরা সম্মতি জানিয়ে কল কাটে এবং তক্ষুনি অনলাইনে ইমার্জেন্সি টিকিট বুক করে ফেলল। আসিফ চোখ খুলতে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে অনুভব করে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে।
বরাবরই আবরার তাসনিন ভীষণ সুদর্শন মানুষ, তবে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। দবদবে পশা শরীরে সাদা রঙের শার্ট, কালো জিন্স এবং কালো শু, বা হাতে লিপটে আছে কালো রঙের রোলেক্স ঘড়ি। শার্টের হাতা কোনোই অবধি গোটানো এবং বুকের কাছে 3টে বোতাম খোলা। বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে। শক্ত সোয়ালে খোসা খোসা চাপ দাঁড়ি। হাত নাড়িয়ে নাড়িয়ে কড়কড়ে ইংরেজিতে ভাষণ দিচ্ছে গম্ভীর স্বরে। তার ভাষণ দেওয়ার স্টাইল ও জোশ। গোলাপি অদরের পানে নজর পড়তে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। কালকে উষ্ঠ জোড়ে শুয়ে দিয়েছিল তার উষ্ঠ। কাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতে গাল দুটো ভারী হয়ে আসে। হাঁসফাঁস করে ওঠে হৃদয়খানা। শ্বাস বুঝে আটকে আসছে। জোরে জোরে শ্বাস টেনে দুপা পিছিয়ে যায় আদ্রিতা। নিজেকে বকতে বকতে বলল, ছি আদ্রিতা, ছি, তুই না আসিফকে ভালোবাসিস? এ অসভ্য বেয়াদব পুরুষের চুমু খেয়ে ব্লাশ করছিস কেন? সেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল, তুই ভুলে যা এবং এই বেয়াদবের থেকে দূরে দূরে থাক। কানের পিঠে চুল গুজে নিজের কপালে দুটো থাপড় মারে আদ্রিতা। মুখ বাঁকিয়ে ভেঙায় নিজেকে এবং পরপরই দুপা এগিয়ে সিয়ামের পাশাপাশি দাঁড়ায়। গড় গড় করে ইংরেজি যারা আবরার তাসনিনের পানে এক পলক তাকাতেও ভুলে না। সবগুলো কর্মচারী জড়ো হয়েছে, কিছু বোঝাচ্ছে তাদের। তারাও মাথা দুলিয়ে সায় জানাচ্ছে এবং নিজেদের হ্যান্ডবুকে নোট করে নিচ্ছে। আয়ান এর এক হাত অকেজো, তবুও সে ফোনে টাইপ করে রাখছে। আদ্রিতা মুখ বাঁকা এবং সিয়ামের কানে ফিস ফিস করে বলল, সিয়াম ভাই, হাতির বাসন শুনতে ইচ্ছে করছে না, বোরিং লাগছে, চলুন কফি খেয়ে আসি। সিয়ামের হাত থেমে যায়। ইম্পর্টেন্ট আর্টিকেল লিখছিল সে, ইতিমধ্যেই ভুলে গিয়েছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাঁসের মতো গলা উঁচু করে পাশের জনের পানে তাকায়। তখনই আদ্রিতা পুনরায় সিয়ামের শার্ট টেনে বলল, এ ভাইয়া, চলুন না প্লিজ, হাতির বক বক ভাল লাগছে না, বলছি তো। শুকনো ডোক গিলে আদ্রিতার পানে তাকায় সিয়াম। পরপরই আবরারের পানে তাকিয়ে দেখে নোটিশ করেছে কিনা। তারপর অসহায় ভঙ্গিমায় বলল, কফি খাই না আমি, অ্যালার্জি আছে। আদ্রিতা বোধহয় বিরক্ত হলো। সিয়ামের হাত টান দিয়ে নোটবুক নিয়ে নেয় এবং বলল, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি খাবো, চলুন। সিয়াম দুহাত জোর করে বলল, প্লিজ মা। আদ্রিতাও সেম প্রসেসে জবাব দেয়, প্লিজ ভাইয়া, বোরিং ফিল করছি আমি। সিএম কিছু একটা চিন্তা করলো এবং বলল, তুমি এই কেবিনে গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। আদ্রিতা মুচকি হেসে সেই কেবিনের দিকে পা বাড়ালো। হাতে এখনও সিএমের নোটবুক, সেটা দিয়ে যায়নি। অসহায় সিএম বিড়বিড় করে আওড়ালো, এই জামাই বউ দুজন মিলে আমাকে শহীদ দিবস বানিয়ে ছাড়বে। ঘণ্টা পেরোবে একইভাবে দাঁড়িয়েছিল আদ্রিতা। বড়ই নির্দয় এবং বেয়াদব লোক আবরার তাসনিন। নিজে আরাম করে নরম কেদারায় বসে বাসন ছাড়ছে আর বাকিদের দাঁড় করিয়ে রেখেছে। শালা হনুমান, জীবনেও বোঝ উঠবে না তোর কপালে, অভিশাপ দিলাম। সিএম ভাইদেরও বলিহারি, এরকম অত্যাচার সহ্য করে এই লোকের অফিসে কাজ করার কি দরকার? বিড়বিড় করতে করতে ঢুকে পড়ে কেবিনে। কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে বসে নরম কেদারায়। পরপরই গা এলিয়ে দেয়। আরামে চোখ বুজে বন্ধ করে নেয়। অ্যানি রে, তোকে আনলে তুই দেখতে পেতিস কেমন সুন্দর এই অফিস। কয়েকটা সেলফি তুলতে পারতাম তোর সাথে। মিটিং শেষ হতে ঘণ্টাখানিক সময় লেগেছে। স্টাফরা বড়ই ক্লান্ত। আবরার তাসনিন এন্ড বলার সঙ্গে সঙ্গে যে যার কেবিনে ফিরে গিয়েছে। সিএম কাসুমাসু হয়ে দাঁড়িয়েছিল। মাথায় তার বিশাল টেনশন। টপিক নোটস করতে পারেনি, এবার কি হবে? আবরার তাসনিনের ঝাড়ি থেকে কে বাঁচাবে? এক্সকিউজ মি স্যার, ক্যান আই হেল্প ইউ? সিএম বড় বড় নয়নে তাকায় মেয়েটির দিকে। মানে একটা মেয়ে এসে বলছে তাকে হেল্প লাগবে কি না? এতদিন এই অফিসে রয়েছে, কোনো দিন একটা কুকুরও সেদে কথা বলতে আসলো না, আর আজকে সুন্দরী একটা মেয়ে। আজকে কি একটু বেশি হ্যান্ডসাম লাগছে? আয়না থাকলে একটু দেখে নেওয়া যেত। ও সিয়ামের গুডনেস, হ্যান্ডো সিয়াম জিন্দাবাদ। মেয়েটি পুনরায় বলল, অ্যাকচুয়ালি আমি নোটিশ করেছি একটা মেয়ে আপনার নোটবুক নিয়ে গিয়েছে। স্যার ভীষণ স্ট্রিক্ট, জানতে পারলে রেগে যাবে। জাস্ট। মেয়েটির কথা শেষ হওয়ার আগে সিএম বলল, হ্যাঁ হ্যাঁ, লাগবে হেল্প। তোমার আপনার নোটবুক দিবেন একটু? কালকেই দিয়ে দিব। মেয়েটি মুচকি হাসে এবং নোটবুক সিএমের পানে এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে। সিএম সেটা হাতে নিয়ে বলল, আপনার ফোন নাম্বার। ততক্ষণে মেয়েটি চলে যায়। সিএম নোটবুক বুকে গুজে মেয়েটি চলে যাওয়া দেখতে থাকে। প্রেম এসেছিল কালকে, ছিলাম না বাড়িতে, আজকে আবার চলে এসেছে অফিসে। কি করে ফিরিয়ে দিব তাকে প্রেম না দিয়ে? মিটিং শেষে আবরার তাসনিন নিজের কেবিনে ঢুকে পড়ল। আদ্রিতাকে নিজের জন্য বরাদ্দকৃত কেদারায় বসতে দেখে ব্রু কুঁচকে ফেলে। কাছের তৈরি টেবিলে পা তুলে দিয়েছে যেন এই রাজ্যের রানী সে। আদ্রিতা সামান্য চোখ খুলে দেখে নেয় আবরারকে এবং পুনরায় চোখ বন্ধ করে নেয়। কিছুতেই সে উঠবে না এখান থেকে। প্রয়োজনে ঘুমের ভান ধরে আজীবন পড়ে থাকবে।
একটু নাক ডাকার অ্যাক্টিং করলে কেমন হয়? অভিনয়খানা জমে যাবে নিশ্চয়ই। নিজের বুদ্ধির তারিফ করে নাক ডাকা শুরু করলো। আবরার বিরক্ত হয়, বিড়বিড় করে আওড়ালো, ইডিয়েট। আদ্রিতা থেকে নজর ফিরিয়ে অন্য চেয়ার দখল করে নেয়। পরপরই আমান, আহাত এবং ইমান ঢুকে পড়ে। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় বসে পড়ে সকলেই। তখনই হন্ততন্ত হয়ে ঢুকে পড়ে সিয়াম। মুখে তার লাজুক হাসি। মেয়েটি আসলো, আমার সামনে দাঁড়ালো, তারপর জড়িয়ে ধরে ডিরেক্টলি বলল, সিয়াম, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমার শেষ এবং মহাশেষ ভালোবাসা। আমি বললাম, ছাড়ুন প্লিজ, আমার লজ্জা লাগছে, কেউ দেখে ফেলবে। কিন্তু মেয়েটা ছাড়ছেই না। কি এমন একটা ঘটনা ঘটে গেল আমার সাথে? লজ্জায় মুখ দেখাতে পারছি না আমি। আবরার ফোন দেখছিল গভীর মনোযোগ দিয়ে। এবার ফোন রেখে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের দিকে। আমার গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। আহাত চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল। অনেকটা কষ্টে নিজেকে সামলে নেয়। ইভান শুকনো ডোক গিলল। সিয়াম পুনরায় বলল, তোরা বুঝিসনি নিশ্চয়ই। আরে ইয়ার, জীবনে প্রপোজ পেয়েছিস যে শর্টকাট কথা বুঝবি? এই অফিসের সব থেকে বিউটিফুল লেডি আমাকে প্রপোজ করেছে, এমনকি রুম ডেট করার অফারও করেছে, আবার বিয়েও করতে চাইছে। মানে বলছে আমাকে না পেলে সে বাঁচবে। বাকি কথা শেষ হওয়ার আগে আদ্রিতা সোজা হয়ে বসে বলে ওঠে, সিয়াম ভাই, আপনি ভীষণ হ্যান্ডসাম, তাই মেয়েটি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সিয়াম ঠিক কোথায় যাবে বুঝতে পারছে না। লাজুক হেসে দু হাতে মুখ ঢেকে ফেলে। ইস, লজ্জা পাওয়ারই দিন যেন আজকে এটা। বাকিটা পুনরায় হতবাক হয়ে যায়। কেবিনে ঢুকে তারা দেখলো আদ্রিতা নাক ডাকছে, আর এখনই উঠে গেল। স্ট্রেঞ্জ। প্রথমবার কেউ বলল, আদ্রিতা, মা তুমি না বললে আমি জানতেই পারতাম না আমিও হ্যান্ডসাম। এতদিন কেন বলনি? আমান বলল, মেয়েটি এখানে জব করে? হ্যাঁ, এখানেই তো। আমাকে অনেক দিন ধরে নোটিশ করছে, মনের কথা বলবে বলবে বলেও বলতে পারছে না। ইভান বলল, তাহলে তো একবার দেখা উচিত। আবরার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল, চল দেখে আসি হবু বাবুকে। সিয়ামের মুখখানা চুপসে যায়। আহাত সমানে উৎসাহ নিয়ে বলল, চল চল সিয়াম, মিট করিয়ে দে আমাদের। হবু বাবিকে একটা সালাম দিয়ে আসি। আদ্রিতাও প্রস্তুতি নেয় যাওয়ার এবং বলল, আমিও দেখতে চাই, চলুন সবাই মিলেই যাই। খালি হাতি থাকুক, না হলে দেখা যাবে ওনাকে দেখে ভয়ে ভাবি দৌড়ে পালালো। সিয়াম ভাই বিধবা হয়ে যাবে বলেই ঠোঁট টিপে হাসে আদ্রিতা। তবে বাকিরা হাসে না, বরং বড় বড় নয়নে তাকালো। সেটা দেখে আদ্রিতার হাসিও থেমে যায়। আবরার গম্ভীর নয়নে বলল, আহাত, সবগুলি স্টাফকে জড়ো করো, ইমিডিয়েটলি। সিয়াম শুকনো ডোক গিলে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি চাপা মারছি, আমাকে কেউ প্রপোজ করে নাই। আদ্রিতা ব্রু কুঁচকে ফেলল। আবরার পুনরায় চেয়ার দখল করে বসে এবং আদেশের স্বরে বলল, প্রাইভেসি লাগবে আমার, চুমু খাওয়ার ক্রেভিং উঠেছে, তোরা আসতে পারিস এখন। বদ্ধ অফিস রুমের এক প্রান্তে বসে আছে আপনার, মনোযোগ মনিটরের স্ক্রিনে। মুভি চলছে। কি মুভি ঠিক বুঝতে পারছে না আদ্রিতা। অশ্লীল ড্রেস আপ, মাঝে মধ্যে সুমনের দৃশ্য ফুটে উঠছে। হিরো হিরোইন সুন্দর দেখতে হবে, তবে কথায় কথায় সুমু কেন খায় বুঝে উঠতে পারে না আদ্রি। আবরার তাসনিন বেশ এনজয় করেই মুভিটা বুঝতে পারছে আদ্রিতা, তবে তার লজ্জা লাগছে। বদ্ধ করে দুজন নরনারী একসঙ্গে মুভি দেখা মোটেও শোভনীয় নয়। এই মুহূর্তে মুভির পজিশন ভালো ঠেকছে না। কথা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু ঘটবে এখন। শুকনো ডোক গিলে গলা ভিজিয়ে নেয়। মনিটরের স্ক্রিন থেকে দৃষ্টি সরানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই অপ্রতিকর দৃশ্য ফুটে ওঠে। কেঁপে ওঠে আদ্রিতার সত্তা। দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে চলে যায়। সেখানে সুন্দর বারান্দা রয়েছে, তবে বদ্ধ দরজার কারণে প্রবেশ করা যাচ্ছে না। আদ্রিতা পর্দা মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে। হাই রে পাগল আদ্রিতা, তুই কেন লোকটার সঙ্গে রয়ে গেলি? জানিস না সে নির্লজ্জ এবং বেহায়া? মনে মনে নিজেকে বকাই দেয় সে। অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেলেও আদ্রিতা যায় না। এমনটা নয় যে আবরার তাকে থাকতে বাধ্য করেছে, ইচ্ছে করে থেকে গিয়েছে। কিছু কথা বলবে আবরারকে, এবং সেগুলো বলা জরুরি। কক্ষ খালি হতেই লোকটা কিবোর্ডে আঙুল চালিয়ে একখানা মুভি প্লে করলো। আদ্রিতা কতবার বলল কিছু কথা বলতে চাই, হাতির বাচ্চা গরিলা সেসব কানেই তুলল না। অগত্যা মুভি শেষ হওয়ার অপেক্ষায় আদ্রিতাও বসে রইল লোকটার পাশে। সময় গড়িয়ে ঘন্টা পেরোলো, তবুও লোকটার হেলদোল নেই, যেন সে ছাড়াই কক্ষে আর কেউ নেই। দীর্ঘশ্বাস ফেলল আদ্রিতা। দেওয়াল গড়ির পানে নজর বুলিয়ে দেখে নেয় কয়টা বাজে। সন্ধ্যা হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই। সকালে কি খেয়েছিল মনে নেই, তবে দুপুরে খাওয়া হয়নি। বড্ড খিদেও পেয়েছে। গড়ির পাশে রয়েছে আবরার তাসনিনের বিশাল একখানা ফটো। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ফটোখানা যে এখনকার, আর সেটা গেট আপ দেখে বোঝা যাচ্ছে। তার মানে লোকটা বাংলাদেশে যায়। তাহলে বাড়ি কেন যায় না? আদ্রিতার মাথায় ঢুকলো না।
মুভিতে বোধহয় এখন গান হচ্ছে। আবরার সাউন্ড কমিয়ে চোখ বন্ধ করে বসে আছে, দুহাত পরিপাটি চুলের ভাঁজে। বড্ড অস্থির দেখাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আদ্রিতা। অনুমতিবিহীন আবরারের পাশের চেয়ারটা দখল করে বসল। কাছে তৈরি টেবিলে হাত রেখে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় এবং বলতে শুরু করলো, ভাইয়া, আপনি বোধহয় আমার লাইফ সম্পর্কে জানেন না, তবে আপনার জানা উচিত। আমার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আপনার মা আমাকে বড় করেছে, ভালোবাসা দিয়েছে। আমি এতিম এই কথাটা কখনোই মনে করতে দেয়নি। একটু থামে আদ্রিতা। আবরারের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করে লোকটা আদৌ কিছু শুনছে কিনা। তবে তার কোনো নড়চড় নেই, একই ভঙ্গিমায় রয়েছে। মনিটর আপনা আপনি বন্ধ হয়ে যায়। আদ্রিতা পুনরায় বলল, আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি। আমি আজকে সকাল অবধিও জানতাম না আমাদের রেজিস্ট্রি হয়েছিল। সে ছোটবেলায় মায়ের মৃত্যুর পরে দাদু এসে বলেছিল, এখানে তোমার নাম লিখো। লিখেছিলাম। কোনো নাম, কেন নাম লিখতে বলেছিল সেটাও জিজ্ঞেস করিনি। এখন জানতে পারলাম আপনি আমাকে মানতে। বাকিটা শেষ করার আগেই আবরার চোখ খুলে আদ্রিতার পানে তাকায় এবং গম্ভীর স্বরে বলল, তখন আমাকে সামলানোর শক্তি ছিল না তোমার। বেপরোয়া আমি, দৌড়লে মরেই যেতে। আদ্রিতার বুকটা কেঁপে উঠল, ভিতরটা কেঁপে উঠল। অশ্লীল ইঙ্গিত বুঝতে সময় লাগে না। আবরারের পানে তাকিয়েছিল বিদায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় আদ্রিতার। চট জলদি দৃষ্টি সরিয়ে নেয়। বিড়বিড় করে বলল, আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখের এক একটা বুলি আগুনের থেকেও ভয়ঙ্কর, জ্বালিয়ে দেয় আমার সমস্ত সত্তা। শুনতে পায় আবরার। টেবিলে দু হাত রেখে নিজের মাথাটা হাতের উপর রাখে এবং পূর্ণ দৃষ্টিতে তাকায় আদ্রিতার পানে। প্রথমে নাক, মাথা, তারপর নাক, ঠোঁট, সর্বশেষে গলায় দৃষ্টি নামায়। হাসকি স্বরে বলল, তুমিও ভীষণ হট, শান্তিতে থাকতে দাও না আমায়। আদ্রিতা ফোঁস করেই শ্বাস টানে। এই মুহূর্তে বাক্য আশা করেনি সে। দুঃখের কাহিনী শোনাতে এসেছিল, ভেবেছিল লোকটাকে সব বলা উচিত, কিন্তু এখন মনে হচ্ছে এর সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে। বিরক্ত আদ্রিতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। মুখটা বন্ধ করে আমার কথা শুনুন প্লিজ, দয়া করুন একটু। আমার আপনার সাহায্যর প্রয়োজন। আবরার ভদ্র বাচ্চাদের মতো মাথা নাড়ায়, যেন আবার গভীর মনোযোগ দিয়ে শুনবে কথা। আদ্রিতা বলতে শুরু করলো, আমার বাবা আমাকে নিতে চাচ্ছে। বাংলাদেশে ফেরার পরে আমাকে আর সাথে রাখবে না আপনার মা। বাবা এবং তার নতুন সংসারে স্থান হবে আমার, যেটা কিছুতেই আমি মানতে পারবো না। আমি মরে গেলেও ওই সংসারে যাব না। একটু থামে আদ্রিতা। আমি আসিফ আদনানকে বিয়ে করতে চাই। দুজন দুজনকে ভালোবাসি। বাংলাদেশের ফেরার পরে আসিফ আদনানের বাড়িতে যেতে চাই। জাস্ট বললে রেজিস্ট্রি হয়েছে, দুটো বিয়ে করবে? সেটাই তো বলতে চাইছি। আপনি তো বিয়ে মানেন না, আমিও আপনাকে পছন্দ করি না। সো আমি চাচ্ছিলাম এই বিষয়টা আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। আর আপনি একটু কষ্ট করে আমার আর আসিফের বিয়েটা, বাকিটা শেষ করার আগে আবরারের ফোন বেজে উঠল। স্ক্রিনে পাকিং ফুলিশ নামটা বেজে উঠেছে। আদ্রিতা ফোনের স্ক্রিনে তাকিয়ে ব্রু কুঁচকে ফেলল। এটা কেমন নাম? আবরার কলখানা রিসিভ করে ব্লুটুথ অন করে কানে দেয়। স্যার, আসিফ আদনান, মেরে ফেলুন তাকে। ব্যাস, কল কেটে দেয়। আদ্রিতা বড় বড় নয়নে তাকালো। আবরার তাসনিন কি কোনো মাফিয়া টাফিয়া নাকি? কি সাবলীল বাসায় বলে দিল মেরে ফেলুন, যেন তার প্রফেশন এটাই। শুকনো ডোক গিলল আদ্রিতা। আবরার কিবোর্ড চেপে অর্ধেক দেখা মুভিখানা পুনরায় চালিয়ে দেয়। আইসি ভঙ্গিমায় গা এলিয়ে দেয় চেয়ারে। আদ্রিতা অসহায় ভঙ্গিতে তাকিয়ে থাকে আবরারের মুখের দিকে। কানে ভেসে আসে অশ্লীল লোকটার অশ্লীল বার্তা। এই মুভির মতো পারফরমেন্স করতে পারলে ভেবে দেখব বিয়ের ব্যাপারটা চেপে যাওয়া যায় কিনা। আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলল, আপনি? আদ্রিতার কথা শেষ হওয়ার আগেই আবরার চিন্তিত। আতিয়া বেগম পায়চারি করছে অনবরত। অহনা কয়েকবার শান্ত হতে বলেছে, তবে আতিয়ার মন মানছে না। এই শীতের মৌসুমেও তার কপালে বিন্দু বিন্দু গামের দেখা মিলেছে। জোরে জোরে শ্বাস টানছে, যেন নিঃশ্বাস আটকে আসছে। কোলে থাকা ছোট্ট হিমু নানুর মুখে পানে তাকিয়ে গোল গোল নয়নে তাকালো। ছোট হাতখানা মুখে পুরে চুষছে এবং নানুকে দেখছে, যেন জানতে চাচ্ছে, তোমার এই চিন্তার কারণ কি নানু? আতিয়া বেগমের কানে ফোন। কল বেজে চলছে কিন্তু রিসিভ হচ্ছে না। ইতিমধ্যে 50 বার কল করেছে, প্রতিবারে বাঁচতে বাঁচতে কেটে যায়। আদ্রিতা তো এমন উদাসীন মেয়ে নয়, মাকে না বলে কোথাও যায় না। তাহলে আজকে কি হলো? কোনো বিপদ পড়লো নাকি? নতুন দেশ, কিছুই তো চেনে না। অহনার স্বামী এবং দেবর বেরিয়ে গিয়েছে আদ্রিতাকে খুঁজতে। তাদেরও কল করেছে কয়েকবার, কিন্তু হতাশাজনক বাক্য শুনেছে তাদের থেকেও। আতিয়া বেগম অবশেষে কল করলো সিয়ামের নাম্বারে। যদি ছেলেটা কিছু জেনে থাকে। হ্যালো আন্টি, বলুন।
আতিয়া বেগম তাড়াহুড়ো করে বলল, আদ্রিতাকে পাচ্ছি না। আন্টি রিল্যাক্স, আদ্রিতা আমাদের সাথে রয়েছে। স্বস্তির নিঃশ্বাস পেলে আতিয়া বেগম। এতক্ষণে কলিজা ঠান্ডা হলো। কয়েকবার আলহামদুলিল্লাহ আওড়ালো। আজকের এই ঘটনায় আতিয়া বেগম একটা বিষয় বুঝতে পেরেছে, আদ্রিতা তার প্রাণ। ছেলে মেয়ে ছাড়া এতগুলো বছর কাটাতে পেরেছে সে, তবে আতিয়াকে ছাড়া 5টা মিনিটও থাকতে পারবে না। সোফায় বসে পড়ল আতিয়া। হিমুকে শুইয়ে দিয়ে হাতের উল্টো পিঠে মুছে নেয় চোখের পানি। আমি আজকে ফিরতে পারবো না, আদ্রিতাকে এখানে দিয়ে যেও আমার কাছে, একা ছেড়ো না। না না আন্টি, আজকে আমাদের সাথেও থাকবে, বারবিকিউ পার্টি আছে, কালকে দিয়ে আসবো। ঠিক আছে, দেখে রেখো, বড় চঞ্চল সে। কল কেটে দেয় সিয়াম। ফোনখানা অনাদরে ফেলে রাখে টেবিলে। গালে হাত দিয়ে ফোঁস করে শ্বাস টানে। মনের মধ্যে একখানা কবিতা আঁকুপাকু করছে, কিন্তু মুড খারাপ হলে বলে মন থেকে বের করছে না। জীবনটা বড়ই বেদনার। সে মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আয়ানকে। একটু আগে আয়ানের ফোনখানা চেক করেছে সিয়াম। মেসেঞ্জারে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে মেয়েটার মেসেজ। এত এত মেসেজ দিয়ে ভরিয়ে রেখেছে আয়ানের মেসেজ বক্স। আয়ান অবশ্য রিপ্লাই করে না। নারী জাতি বড়ই ভয়ঙ্কর। সাহায্যের হাত বাড়িয়ে ঘণ্টা বাজিয়ে দিল সিয়াম। এর মনে আর মেসেঞ্জারে স্মরণ করে আয়ানকে। বড়ই দুঃখজনক বিষয়। আয়ান আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছে, যেন এই মুহূর্তে কফি খাওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই। আহাদ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আমি সিঙ্গেল। কানা গুজব প্রতিবন্ধী খোড়া কোনো মেয়ে সিঙ্গেল আসো? থাকলে নক দিও, সুখ দুঃখের আলাপ করব। ইভেন সেই পোস্টে হাহারি দিয়ে কমেন্ট করেছে, আছে ভাই আছে, বাংলাদেশের ক্রিম আপা সুমাইয়া রুমো, রানু মণ্ডল, মিস চকলেট সহ আরও কিছু টিকটক প্রতিবন্ধী সিঙ্গেল আছে। তখনই আদ্রিতা বেরিয়ে আসে আবরারের কেবিন থেকে। হাঁটার গতি বলে দিচ্ছে ভীষণ রেগে আছে সে, যেন এক্ষুনি বোম পাড়বে। সিএম নড়ে চড়ে সোজা হয়ে বসল। আহাদ এবং ইভান ফোন রেখে মনোযোগ দিয়ে তাকায় আদ্রিতার দিকে। ভয়ঙ্কর এক সিনেমা শুরু হয়ে এখানেই। আমি আর এখানে থাকবো না, দিয়ে আসুন মায়ের কাছে। আবরার তাসনিন লোকটা প্রচুর খারাপ, চরিত্রহীন। এ লোকের আশেপাশে থাকাও পাপ। রাগে ফোঁস করতে করতে বলে আদ্রিতা। সিয়াম শুকনো কাশি দিয়ে দাঁড়িয়ে পড়ল। গম্ভীর মুখে এগিয়ে আসে আদ্রিতার দিকে এবং বলল, গাছে ফুল গরুর কান, আবরার ভাই চরিত্রবান, মিথ্যে কথা মানব না, প্রমাণ না দিলে বিশ্বাস করব না। ফুলের গাছে কাটা থাকে, চাঁদের গায়ে কলঙ্ক। আমার ভাই আবরার থাকে না উলঙ্গ। তাহলে কি করে হলো সে চরিত্রহীন? আয়ান কফির মগে শেষ চুমুক দিয়ে বলল, সহমত সহমত, সবাই তালি দে। আহাদ সিয়ামের ফিট সাপকে বলে উঠল, বাহ বাহ বাহ, জীবনে প্রথমবার তোর কবিতা আমার নাড়ি বুড়ি শুইয়ে দিল। আদ্রিতা তাতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। কেউ নেই তার। আমান, আহাদ, সিয়াম, ইভান সবাই আবরারের পার্টিতে। আদ্রিতা একা। মনে পড়ে আবরারের কেবিনের সেই দৃশ্য। আদ্রিতা যখন আবরারকে বলেছিল আপনি, আবরার আদ্রিতার ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে ফিসফিস করে বলল, আজকের রাতটা আমায় দাও, ট্রাস্ট মি। নেক্সট টাইম পরপুরুষের নাম উচ্চারণ করতেও গলা কাঁপবে। আবরারের দৃষ্টি ছিল ভয়ঙ্কর, যেন এক্ষুনি টুপ করে গিলে ফেলবে তাকে। আদ্রিতার সুযোগ বুঝে এক দৌড়ে বেরিয়ে আসে কেবিন থেকে। আপনারা বিশ্বাস কেন করছেন না আমার কথা? উনি খালি অশ্লীল কথা বলতে বলতেই থেমে যায় আদ্রিতা। গিলে ফেলল কথা। মাথা নিচু করে বিড়বিড় করে বকা দিতে থাকে আবরার সহ সবাইকে। ইভান বলল, আদু বলো, থেমে গেলে কেন? আদু নাম শুনে আদ্রিতার রাগ 3 গুণ বেড়ে যায়। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। টি টেবিলে পেয়ে যায় সিয়ামের ফোন। সেটা তুলে ছুঁড়ে মারে ইভানের পানে। সিয়াম বুকে হাত দিয়ে বসে পড়ে। কাদু কাদু স্বরে বলল, আমার ফোন। ইভান ফোনখানা ক্যাচ ধরে ফেলেছে। আপনার মাথা, থাকবই না আমি এখানে, এক্ষুনি চলে যাব। আপনাদের সাথেও কথা বলবো না আর কখনো। বলতে বলতে পেছন গড়ে চলে যেতে থাকে। কিছুতেই এখানে আর থাকবে না সে। বাড়ির রাস্তা না চিনলে রাস্তায় রাস্তায় ঘুরবে, তবুও এখানে থাকবে না। এখানকার কেউ ভালো না, সবাই পাগল। বকবক করতে করতে আনমনে হাসছে আদ্রিতা। দোতলা ছাড়িয়ে নিচতলার করিডোরে চলে আসে। হঠাৎ করে কারোর সঙ্গে ধাক্কা খায়। লোকটি ঝোঁক সামলাতে না পেরে পড়ে যায় ফ্লোরে। আদ্রিতা তার উপরে গিয়ে পড়ল। লোকটি মৃদু স্বরে আহ করে ওঠে। কোমরে বেশ চোটও পেয়েছে বোধ হয়। আদ্রিতা তাড়াহুড়ো করে তার উপর থেকে উঠে পড়ে। তাড়াহুড়ো করেই বলল, সরি, আমি খেয়াল করিনি। ব্যথা পেয়েছেন আপনি? লোকটা আবার চোখ তুলে তাকায় আদ্রিতার দিকে। প্রথমে নজর পড়ে গোলাপি অদরে, পরপরে শরীরের প্রতিটি ভাঁজে নজর বুলিয়ে নেয়। সাদা রঙের টপসখানা পর্সা শরীরে দারুণভাবে ফুটে উঠেছে। এটি তাসিনের অফিসে হট বিউটিফুল বাঙালি মেয়ে। ইন্টারেস্টিং বিষয়। লোকটা বাঁকা হাসে, হাঁটু মুড়ে বসে পড়ে আয়েশ করে। দুহাত উপরে তোলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, বাঙালি? আদ্রিতা মাথা নিচু করে হ্যাঁ বলল। লোকটা আবারও হাসে, নিজের হাত এগিয়ে দেয় আদ্রিতার পানে। ইনোসেন্ট ভঙ্গিমায় বলল, ব্যথা পেয়েছি।
একটু হেল্প করুন উঠতে। আদ্রিতা নিজের নরম তুলতুলে হাতখানা এগিয়ে দিয়ে লোকটার হাত ধরে মুঠো ধরে এবং টেনে দাঁড় করায় তাকে। দাঁড়িয়ে যাওয়ার পরে আচমকাই লোকটা আদ্রিতার কোমরে হাত রাখে এবং সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়। আদ্রিতা চমকে কয়েক পা পিছিয়ে যায়, কপালে ভাঁজ ফেলে তাকায় লোকটার মুখের দিকে। সরি, হ্যাঁ, ব্যালেন্স রাখতে পারিনি, এক্সট্রিমলি সরি। আদ্রি কিছু বলবে তার আগেই লোকটার চোয়াল বরাবর কেউ ঘুষি মারে। সিটকে কয়েক হাত দূরে পড়ে যায় সে। বয়র্তক আদ্রিতা দুপা পিছিয়ে যায়, মৃদুস্বরে চিৎকার করে ওঠে। আবরারের মোটেও আদ্রিতার পানে তাকানোর সময় নেই। সে আহত লোকটাকে টেনে তুলে পুনরায় মারতে থাকে। লোকটা নিজেকে বাঁচানোর জন্য বারংবার বলতে থাকে, আমি কি করেছি তাসিন, মারছো কেন? তবে আবরার জবাব দেয় না। ইতিমধ্যে সিয়াম, আয়ান, আহাদ, ইভান সবাই চলে এসেছে করিডোরে। কর্মকর্তারাও নিজ নিজ আসন হতে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছে, তবে এগিয়ে আসার সাহস নেই। আদ্রিতা সিয়ামের হাত ধরে কাঁপা কাঁপা স্বরে বলল, ও ওনাকে মারছে কেন ভাইয়া? ছেড়ে দিতে বলল। সিয়াম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি কিছু বলতে গেলে আমাকেও বেদম ফেটাবে, চুপচাপ দেখে যাও। দীর্ঘক্ষণ মারার পর থেমে যায় আবরার। মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে সে, জোরে জোরে শ্বাস টানছে। সাদা রঙের শার্টখানা ঘামে ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে। সাদা ফ্লোর লাল রং ধারণ করেছে। লোকটার নাক মুখ ফেটে রক্ত গড়াচ্ছে। নিবিনবু আঁখি মেলে তাকানোর চেষ্টা করে লোকটা। আহত হাত তুলে ইশারায় বোঝায়, তোকে দেখে নিব তাসিন। আবরার পুনমায় লাথি মারে লোকটার পেটে। সিয়াম একে ছুঁড়ে ফেলে আয় নর্দমায়। গম্ভীর স্বরে বাক্যগুলো আউড়িয়ে আদ্রিতার সামনে গিয়ে দাঁড়ালো। আদ্রিতা শুকনো ডোক গিলে রিনরিনিয়ে বলল, আমি তো কিছু করিনি, আমি একে চিনি না। আবরারের কানে বোধহয় সে কথা ঢুকলো না। সে মুঠো করে ধরে আদ্রিতার হাতখানা এবং টানতে টানতে নিয়ে যেতে থাকে। আদ্রিতা অসহায় নয়নে তাকায় সিয়ামের দিকে। গাড়িতে একটাও বাক্য ব্যয় করে না আদ্রিতা, চুপচাপ বসে থাকে কাসুমাসু হয়ে। আবরারকে বড্ড ভয় করছে তার। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখন আর একটা মানুষ কীভাবে মারতে পারে? এই মানুষটি পাষাণ নির্দয়, যখন তখন আদ্রিতাকেও মেরে দিতে পারে। ভাবতেই গাটা শিওরে ওঠে আদ্রিতার। এখনই মরতে চায় না সে। এখনও বিয়ে করা হয়নি, বাচ্চা হয়নি, জীবনকে উপভোগ করা হয়নি। অনেক দিন ও বাঁচতে চাই। আমাকে মারবেন না, আমি তো কিছু করিনি। অফিস থেকে বাড়ির দূরত্ব বেশি নয়, আধ ঘন্টার পথ, তবে 10 মিনিটেই পৌঁছে যায় আবরার। অতিরিক্ত স্পিডে ড্রাইভ করছে। আজকে আর গাড়ি পার্কিংয়ে রাখে না। রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়ে এবং আদ্রিতার পাশের দরজা খুলে তাকেও টেনে নামায়। পুনরায় টানতে টানতে নিয়ে যায় বাড়িতে। এ বাড়ির দরজা 3টে সিস্টেমে খোলা যায়, এক পাসওয়ার্ড দিয়ে, 2 ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, 3 কার্ড দেখিয়ে। আবরার বুড়ো আঙ্গুলে ছোঁয়া দিয়ে দরজা খুলে ফেলে। ভেতরে প্রবেশ করতেই অ্যানি দৌড়ে এসে আদ্রিতার পা জড়িয়ে ধরল। দীর্ঘক্ষণ একা বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছে সে। ভয়ও পেয়েছে নিশ্চয়ই। আদ্রিতা নিচু হয়ে অ্যানিকে কোলে নিতে চায়, তবে পারে না। কেননা আবরার পুনরায় তাকে টানতে টানতে কক্ষের দিকে নিতে থাকে। টানছেন কেন? বাড়িতে তো এসে গিয়েছি। জবাব দেয় না আবরার। সোজা নিজ কক্ষে নিয়ে তবেই হাত ছাড়ায়। ততক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে আদ্রিতা ক্লান্ত ভঙ্গিমায় বিছানায় বসলাম। আবরার দরজা বন্ধ করে নিজের পরনের শার্ট খুলে ফেলে। ড্রেসিং টেবিলের উপর থেকে আয়রন মেশিনের সুইচ অন করে একটু অপেক্ষা করল। গরম হয়ে গেলে আয়রন মেশিনখানা চেপে ধরে আদ্রিতার ডান হাতের তালুতে। চিৎকার করে উঠে আদ্রিতা হাউমাউ করে কাঁদতে শুরু করল। ছাড়া পাওয়ার তাড়নায় চটপট করতে থাকে অনবরত। হাতখানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবরার আদ্রিতার মুখপানে তাকিয়ে আছে। চটপটানি দেখতে খুব ভালোই লাগছে বেশ। বিড়বিড় করে বলল, যে হাত আবরার তাসনিন ব্যতীত অন্য পুরুষের পানে এগোয়, সেই হাত সুস্থ থাকতে পারে না। খানিকক্ষণ পরে সয়ে যায় আবরার। আদ্রিতার হাতখানা টকটকে লাল হয়ে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। ফু দিয়ে হাতের জ্বালা কমানোর চেষ্টা করতে থাকে আদ্রিতা। আবরার আয়রন মেশিন নিজের পায়ের উপর ফেলে দেয়, পরপর কয়েকটা লাথি মেরে ভেঙে গুড়িয়ে ফেলল। আদ্রিতা এক হাতে মুখ ডেকে উচ্চ স্বরে কেঁদে ওঠে। ভাঙা ভাঙা স্বরে বলল, কেন এমন করছেন? কি করেছি আমি? আবরার সোয়াল শক্ত করে চেপে ধরে আদ্রিতার গাল। মুখের কাছে মুখ নিয়ে পিস করে বলল, পাগল করে দিয়েছিস আমাকে। এক বালতি বরফ ভেজানো পানিতে হাত চুবিয়ে রেখেছে আদ্রিতা। বরফ ভেজানো বালতিটা আবরারই এনে দিয়েছে। বাথরুমে বালতি রেখে আদ্রিতাকে টেনে নিয়ে এসেছে। আঘাতপাত্র হাতখানা পানিতে রেখে কঠোর স্বরে বলেছে, আমি না বলা অবধি হাত তুলবে না। আদ্রিতার সাহস হলো সাইকোলগটার কথা অমান্য করার। অগত্যা বালতিতে হাত চুবিয়ে মাথা নিচু করে বসে আছে। কান্নার স্বর কমে এসেছে। এখন একটু ভালো লাগছে, যন্ত্রণা কমছে। তবে হাতের পানে তাকালে হৃদয় পড়ে যাচ্ছে। কি করে দিল লোকটা? সুন্দর হাতখানা জ্বলসে দিয়েছে। কেন করলো? আবরার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দাড়ি বড় হয়েছে কিনা, চুল ঠিকঠাক আছে কিনা,
মুখে ব্রণ উঠল কিনা, দাঁত জিহ্বা সব দেখে নেই। নাকের উপর কয়েকটা কালো দাগ বসেছে, সেগুলোতে হাত বুলে অতি যত্নে। শার্ট খুলে ফেলেছে বহু আগেই। ফুলো ফুলো মার্সেল ভাঁজ করা পাঁজর, দুই পাশে দুটো কয়লা এবং মধ্য বিন্দু সবটাই দৃশ্যমান। বড্ড আকর্ষণীয় লোকটা। আদ্রিতা বাঁকা নয়নে এক পলক দেখে নেয়। অবাধ্য মনে নিষিদ্ধ ইচ্ছে জাগছে। লোকটার ফুলো মার্সেলখানে একটু টিপি দেখতে শক্ত কিনা পরপরই নজর পেরালো। মনকে বেংসি কেটে বলল, এই হাতির ফানে তাকাস না তুই। এ একটা বেয়াদব হাতি, তোকে আঘাত করেছে। কিন্তু নির্লজ্জ আদ্রিতার নির্লজ্জ নয়ন জোড়া আবরার তাসনিনের মধ্যে বিন্দুর ফানে চলে যাচ্ছে। গলায় অবস্থিত উঁচু অ্যাডামস অ্যাপেলের ফানেও তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তবে কি আদ্রির নির্লজ্জ সর্বস্তরে পৌঁছে গেল? আবরা তাসনিন ফেস ওয়াশের বোতলের ন্যায় দেখতে একটা বোতল তুলে নেয়, হালকা চাপ প্রয়োগ করে তা থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগায় নাকের উপর। তারপর হাতে ব্রাশের মতো কিছু একটা নেয়, তাতে একটু ফেসটা মাখিয়ে রাখে দাঁতে। আদ্রিতা ব্রু কুচকে ফেলল। এটা আবার কেমন মডেলের ব্রাশ? আবার ইলেকট্রনিক্স তারও যুক্ত। আবরা সেই ব্রাশ দ্বারা ধীরে ধীরে দাঁত ঘষতে থাকে, তারপর সেটা রেখে কুলকুচি করে নেয়। পরপরই লম্বা চুমুকের মতো হাতাওয়ালা কিছু একটা নিয়ে নেয়, সেটা দ্বারা জিহ্বা ঘষতে থাকে। পরবর্তীতে নাকের উপরের কালো মাস্ক তুলে নেয় এক টানে। আবারও ফেস ওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে নেয়, তা থেকে ক্রিম বের করে মুখে লাগায়। দীর্ঘক্ষণ ম্যাসেজ করে মুখ ধুয়ে ফেলে। সর্বশেষে টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পূর্ণ করল। আদ্রিতা শুকনো ডোক গিলল। হাতের ব্যথার কথা বেমালুম ভুলেই গিয়েছে সে। এটা কি দেখলো? ছেলে মানুষ এভাবে স্কিন কেয়ার করে? তাই তো বলি, বেটা এত স্মার্ট কেন? হ্যাঁ, এভাবে যদি আদ্রিতা স্কিন কেয়ার করতো তাহলে আজকে বিশ্ব সুন্দরীর অ্যাওয়ার্ড পেয়ে যেত। ব্যথা কমেছে? শান্ত গলায় প্রশ্ন করলো আবরার। হঠাৎ করেই যেন আদ্রিতার ব্যথা বেড়ে গেল। মনে পড়ল যে বরফ পানি থেকে হাত তুলে একটু দেখে নেয় ফোসকা পড়ে গিয়েছে কিনা। গোটা হাত জোড়ে বেহাল দশা। পুনরায় কান্না পায় আদ্রিতার। নাক টেনে কান্নার প্রস্তুতি নিবে সেই মুহূর্তে আবরার হাঁটু মুড়ে বসে পড়ল। আদ্রিতার গালে হাত রেখে কর্কশ্বরে বলল, স্টপ ইউর ফাকিং ক্রাইং। কেঁপে ওঠে আদ্রিতা। আপনি আপনি থেমে যায় কান্না। চোখের পানিগুলো যেন হাওয়া হয়ে উড়িয়ে গেল। বড় বড় নয়ন মেলে তাকায় আবরারের মুখের দিকে। আবরার বাঁকা হাসে, গাল থেকে হাত সরিয়ে ওষ্ঠের উপর রাখে। একটু পিছিয়ে যেতে চায় আদ্রিতা, তবে পারে না। পেছনে দেওয়াল। আবরার পুনরায় হাসে। ওষ্ঠে হালকা চাপ প্রয়োগ করে হাসকে স্বরে বলল, গুড জব। আমি যা বলবো তাই শুনবে। আই প্রমিস তোমায় মাথায় তুলে রাখবো, আর অবাধ্য হলে মেরে পুঁতে রেখে দিব। শেষের কথাতে দাঁতে দাঁত চেপে বলল। আদ্রিতা শুকনো ডোক গিলে, হাত পা মৃদু কাঁপছে। মনে মনে বলে, মা শুধু আসুক, আমি চলে যাব এখান থেকে, অনেক দূরে চলে যাব। আপনার সাথে কিছুতেই থাকবো না, কখনোই থাকবো না। একদমই ভালো মানুষ নন আপনি, প্রচণ্ড খারাপ মানুষ। ভাবনার মাঝে আদ্রিতা অনুভব করে শূন্যে বাড়ছে সে। আবরার তাকে কোলে তুলে নিয়েছে। বয়ার্তক আদ্রিতা চেপে ধরে আবরারের গলা। এই বুঝি লোকটা তাকে ফেলে দিল কোল থেকে। মৃদুস্বরে চেঁচিয়ে বলল, ফেলে দিয়েন না প্লিজ। দবদবে সাদা বিছানায় এনে আদ্রিতাকে শুইয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে আদ্রিতার উপর। বুকে মুখ গুজে আয়েশ করে চোখ বন্ধ করে নেয়। চটপট করে উঠে আদ্রিতা। মনে হচ্ছে বুকের উপর পাথর চেপে ধরেছে। খোসা খোসা দাড়িগুলো সুড়সুড়ি দিচ্ছে। শ্বাস আটকে আসছে অস্বস্তিতে। বুকখানা কাঁপছে পাল্লা দিয়ে। দুই হাতে আবরারের বাহু ধরে সরানোর চেষ্টা চালায় আদ্রিতা, তবে ব্যর্থ হয়। এক চুলও নড়াতে পারে না। শেষে হতাশ ভঙ্গিমায় বলে, ভাইয়া প্লিজ সরুন, আমার ভালো লাগছে না। আবরার সত্যি সরে যায়। আদ্রিতার পাশে চিত হয়ে শুয়ে পড়ল। মাথার উপরে অবস্থিত সাদা রঙের দেওয়ালের পানে তাকিয়ে বলল, ভালো লাগাতে হবে, আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই থাকবো। আদ্রিতা মনে মনে ভেঙায়, মুখে বলে, আমি তো আপনার বউ নই। বাকিটা শেষ করার আগেই আবরার জবাব দেয়, কাগজ ছিঁড়ে গিয়েছে, লেখা মুছে যায়নি। আদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলল, আপনি আমায়। আপনার উঠে বসে, ঘুমাও। আপনার চলে যেতে নাই। আদ্রিতা চটজলদি বলে উঠল, আমার কথা ছিল। কথা বলার মুড নেই আমার, রোমান্স করার মুড। এখানে থাকলে সহ্য করতে ইচ্ছে করবে। বলে বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার। আদ্রিতা বাম হাতে নিজের চুল টেনে বিরক্তির নিঃশ্বাস ফেলল। বিড়বিড় করে বলে, এ পাগলের বউ যে হবে তাকে রোমান্স করতে করতে মেরে ফেলবে, বেয়াদব হাতি। ড্রয়িং রুমে বসে আছে সিয়াম, আমান, আহাদ এবং ইবান। সকলের মুখশ্রী থমথমে। ভীষণ চিন্তিত তারা। আবরারকে আসতে দেখে সিয়াম দাঁড়িয়ে পড়ল। আঙ্গুল তুলে বলল, আবরার তুই একটা সাইকো, তোকে আমার ভয় করছে। আদ্রিতা কি করে থাকবে তোর সাথে? তুই তো। হাত উঁচু করে সিয়ামকে থামিয়ে দেয় আবরার। আমি সাইকো মাফিয়া,
প্রচণ্ড লেভেলের ব্যাড বয়, তবুও ওকে আমার সাথেই থাকতে হবে, আর কোনো অপশন নেই। আমান বলে উঠল, কেন থাকতে হবে? ভালোবাসিস ওকে? চোখ মুখ কুঁচকে ফেললো আবরার। আই হেট ফাকিং লাভ। এসব ভালোবাসা টালোবাসা আমি কিছু বুঝি না, শুধু এটুকুই বুঝি, শি ইজ মাই প্রপার্টি। আহাত একলাপে আবরারের সামনে এসে দাঁড়ালো, গালে হাত দিয়ে ব্রু কুঁচকে প্রশ্ন করলো, কবে থেকে মনে হলো সে তোর প্রপার্টি? আবরার শর্ট করে জবাব দিতে পারে না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমাতেই আসক্ত, লিখেছেন তানিশা সুলতানা। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।